বৃষ্টি আর ঢলের পানিতে ভাসছে সিলেট সুনামগঞ্জ। স্রোতে ভাঙছে বসত ভিটা, হাঁটু পানি হাসপাতালে। ৮ জুলাই পর্যন্ত সিলেট বিভাগে স্থগিত এইচএসসি পরীক্ষা। 2 দিনের সফরে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি বেইজিং সফর ঘিরে আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। স্বপ্ন পূরণের আশায় নদী পারের মানুষ। এবং সাগর তীর জুড়ে মানুষ আর মানুষ। ঈদের ছুটি শেষ হলেও কক্সবাজারে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। সতর্ক লাইফ গার্ড কর্মীরা। বাংলা সময়ের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। চেরাপুঞ্জি থেকে নেমে আসছে পাহাড়ি ঢল, সঙ্গে থেমে থেমে বৃষ্টি। বিপর্যস্ত সিলেট সুনামগঞ্জের জনপদ। বিভিন্ন পয়েন্টে প্রবাহিত হচ্ছে বিপদ সীমার ওপর দিয়ে। পানিবন্দী অবস্থায় লাখ লাখ মানুষ। ঘরবাড়ি ছাড়াও তলিয়ে গেছে হাসপাতাল, ব্যবসা প্রতিষ্ঠান। অনেকেই আশ্রয় নিয়েছেন সড়কের পাশে। হিমাদ্রি শেখর ভদ্র ও আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে ইকরামুল কবিরের রিপোর্ট। ক্যামেরা ছিলেন দিগেন সিংহ ও নৌশাদ আহমেদ চৌধুরী। প্রচণ্ড গতিতে এখনো ছুটছে পানি। পানির তোরে ভাঙছে বসত ভিটা। সুনামগঞ্জের সাতক উপজেলার হাওর তীরবর্তী ঝাউয়ার পার গ্রাম। ছোট এই গ্রামটির অনেকেই ঘর ছেড়েছেন। দুয়ারে ঝুলছে তালা। যারা এখনো আছেন তাদের আক্ষেপ এখনো দেখতে আসেনি কেউ। বাসিন্দাদের সঙ্গে গবাদি পশুও রয়েছে এ গ্রামে। আমরা তো পানির উপরে বাসাই। আমরা কষ্ট করি চললাম, গরু পাশে সব কিছু কষ্ট করি চলে। বন্যার মাঝে কোনো কাম কাজ নাই। পানি থেকে রক্ষা পায়নি হাসপাতালও। কৈতক ট্রমা সেন্টার ও 20 শয্যা বিশিষ্ট হাসপাতালে এখন হাঁটু সমান পানি। শিশু ও বৃদ্ধ রোগীদের কোলে করে চিকিৎসা দিতে নিয়ে যান স্বজনেরা। হাসপাতালের পানি হইলে স্যার, যে আমরা অসুস্থ হইলে বাচ্চা কাচ্চা লইয়া আওয়াটা তো কষ্ট হয়ে যায়। কি হসপিটালের নিচতলা পানির নিচে আছে, এরপরেও মানুষের সেবার থাকিদে দুতলায় সেবা কার্যক্রম চালু রাখতেছি। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। সদর উপজেলার মইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে ত্রাণ বিতরণ করেন তিনি। বন্যার প্রকোপ কমাতে বৃষ্টি নদী খনন করার কথা জানান মন্ত্রী। মিঠামইনে যেটা হয়েছে সেটা ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলছে, আপনি যেটা বললেন, আমরা সেখানে যাতে করে জল নদী পানি যাতে পাস করে সেটার ব্যবস্থা আমরা যদি আটকিয়ে যায়, এবার বন্যার সময় আমরা দেখব বর্ষার সময় যে আটকিয়ে যায়, সেটার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব। এটা হচ্ছে সুরমা নদীতে কিছু জায়গায় কিছু হাম্প হয়ে আছে, চর পরে উঁচু হয়ে গেছে। এগুলোকে আমরা ড্রেজিংয়ের আওতায় আমরা আনতেছি। এদিকে 4 দিন ধরে সিলেটের 8 লক্ষাধিক মানুষ পানিবন্দী অবস্থায় আছেন। ভারতের চেরাপুঞ্জি সহ মেঘালয় ও আসামে বৃষ্টিপাতে সৃষ্ট ঢলে সুরমা কুশিয়ারা নদীর পানি 5টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মালামাল অনেকগুলো তলায় যায়, আমরা কিছু মাল আংশিক দূরে সরাই নিতে পারি। বন্যায় আমার প্রায় 2,02,000 মন সরিষা নষ্ট হয়েছে। আপনার কোম্পানিগঞ্জে পানি ঢুকে 5 শতাধিক দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়েছে। এতে 10 কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির দাবি ব্যবসায়ীদের। এদিকে বন্ধ রয়েছে সিলেটের সব পর্যটন কেন্দ্র। আকস্মিক বন্যার কারণে 4 দিন ধরে এই সাদা পাথর সহ সিলেটের প্রত্যেকটি পর্যটন কেন্দ্র বন্ধ রয়েছে। এ অবস্থায় কোটি কোটি টাকার লোকসান হচ্ছে পর্যটন খাতে। অবস্থার উন্নতি কবে হবে তা এখন পর্যন্ত বলা যাচ্ছে না। এই পর্যটন কেন্দ্র বন্ধ হওয়ার পর থেকে আপনার প্রায় 5 লক্ষ তো ব্যবসায়ী মোটামুটি আপনার খুব খারাপ অবস্থা। সিলেট জেলা ও মহানগর মিলিয়ে 656টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে 19,959 জন মানুষ আশ্রয় নিয়েছেন। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। এই মুহূর্তে সুনামগঞ্জের সদর উপজেলার সুনামপাড়া এলাকায় আছেন সহকর্মী আমিনুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। সারাদিনই আসলে সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির খবর আমরা জানাচ্ছিলাম, এবং যদিও আসলে আনুষ্ঠানিকভাবে সরকারের পক্ষ থেকে এটিকে বন্যা বলা চলে না এখনো, যদিও আসলে তারা প্লাবন বলছেন, তারপরেও যেসব এলাকা থেকে আমরা দেখিয়েছি, অর্থাৎ সকালে আমরা ছাতকে ছিলাম, দুপুর নাগাদ আমরা শান্তিগঞ্জ উপজেলা থেকে যুক্ত হয়েছি, এবং এই মুহূর্তে আমরা রয়েছি সদর উপজেলার নিম্নাঞ্চলে, অর্থাৎ এই এলাকার নামটি হচ্ছে সুনামপাড়া। এবং সুনামপাড়ার যে অবস্থা আপনারা হয়তো দর্শক আপনারা আমাদের ছবিতে হয়তো দেখতে পাচ্ছেন, এই এলাকাটিতে এখনো
পানি প্রায় প্রতিটি ঘরের অনেক উপরে রয়েছে। প্রায় প্রতিটি ঘর থেকে এখানে যারা ছিলেন বাসিন্দা তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে চলে গেছেন এবং আশ্রয় কেন্দ্রগুলোতেও নানা সংকটের কথা বলা হচ্ছে। 12টি উপজেলার প্রায় 10,000-এর বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে এই মুহূর্তে রয়েছেন। 6 লাখের বেশি মানুষ পানিবন্দী জীবনযাপন করছেন এবং পানিবন্দী অবস্থার চিত্র যদি আপনারা দেখেন তাহলে হয়তো অনুমেয় যে কতটা ভয়াবহ পরিস্থিতি চলছে এখানে, যেখানে হাওর তীরবর্তী এবং নদীর তীরবর্তী এলাকা রয়েছে সেই গ্রামগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি ঘরের দরজা পর্যন্ত ডুবে গেছে এবং এই ঘরগুলোতে যারা বসবাস করতেন তারা কতটা বিভীষিকাময় রাত পার করেছেন হয়তো তারাই বলতে পারবেন। এবং আজকে বন্যার বা প্লাবনের 3য় থেকে 4র্থ দিনের মাথায় পড়লো এবং এই কটা দিন ধরেই আসলে তারা আশ্রয় কেন্দ্রে বসবাস করছেন এবং আশ্রয় কেন্দ্রে কিন্তু সবচেয়ে বড় যে অভিযোগটি উঠে আসছে সেটি হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে খাবার না পাওয়া এবং তারা বলছেন যে যারা এখানে আশ্রয় কেন্দ্রগুলোতে পরিদর্শনে আসছেন তারা কেবল বেলায় একবেলা খাবার দিচ্ছেন এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্যানিটেশনের সমস্যা যেগুলো দূর করতে খুবই গুরুত্ব সহকারে দেখার বিষয়ে তারা দাবি তুলেছেন। এবং আরেকটি বিষয় বলবো যে এই মুহূর্তে কিছুটা পানি কমেছে, বিশেষ করে নদীগুলোতে পানি কমার মূল কারণ হিসেবে বৃষ্টিপাত বন্ধ হওয়া এবং উজানের যে পাহাড়ি ঢল অর্থাৎ মেঘালয় থেকে নতুন করে আবার নদীগুলো দিয়ে ঢল প্রবাহিত না হওয়ার কারণে কিন্তু এই পানির উচ্চতা কিছুটা কমছে। তবে এই মুহূর্তে যেটি বলবো যে হাওর তীরবর্তী এলাকার জন্য কিন্তু এখনো অনেকটা ভয় রয়েছে, কেননা আবারও যদি নতুন করে ঢল নামে, আবারও যদি নদীগুলোতে পানি বৃদ্ধি পায় তাহলে এই যে পরিস্থিতি সেটির আরও অবনতি হবে। তো এই ছিল আসলে সুনামগঞ্জ থেকে। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জে। প্রধানমন্ত্রীর দিল্লি ও বেইজিং সফরে দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা ইস্যু আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে বলে প্রত্যাশা তিস্তা আন্দোলনের নেতাদের। তাদের মতে তিস্তা নিয়ে নদী পাড়ের মানুষের দীর্ঘ সময়ের যে স্বপ্ন তা এই সফরের মধ্য দিয়ে পূর্ণতা পেতে পারে। একই সঙ্গে সংসদে এই প্রকল্পে চীনা বিনিয়োগ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য ভূ রাজনৈতিক বাধা ডিঙিয়ে নতুন প্রত্যাশার পালক যুক্ত করেছে বলেও মনে করেন তারা। শাকিল মাহমুদের ক্যামেরায় নাজমুল ইসলাম নিশাতের প্রতিবেদন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত বলেছিলেন নির্বাচনের পর তিস্তা প্রকল্পের প্রক্রিয়া শুরু হওয়ার বিষয়ে তিনি আশাবাদী। আর নির্বাচনের ঠিক পরপরই পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সাথে হওয়া এক বৈঠকের পর চীনের রাষ্ট্রদূত সাংবাদিকদের জানান বাংলাদেশ চাইলে তিস্তা প্রকল্পের কাজ শুরু করার বিষয়ে চীন তৈরি আছে। সম্প্রতি সংসদে কুড়িগ্রাম 2 আসনের এমপি হামিদুল হক খন্দকারের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান চীনের কাছে তিস্তা মহাপরিকল্পনার জন্য ঋণ চাওয়া হয়েছে। আর চীন সরকারের নির্দেশনা মোতাবেক গত বছরের 27 আগস্ট ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট সংশোধনের প্রস্তাব বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে পাঠিয়েছে। এরই পরিপ্রেক্ষিতে পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রীর এই বক্তব্যকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন অধিকার কর্মীরা। প্রধানমন্ত্রী যখন পার্লামেন্টে বলছে সে আস্থাটা আমাদের আছে, কিন্তু এইটা যেন দীর্ঘায়িত না হয়। অধিকার কর্মীদের প্রত্যাশা প্রধানমন্ত্রীর কূটনৈতিক তৎপরতার মধ্য দিয়ে দুই দেশের সাথে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছে। আশা করি চীন থেকে ফিরে এসে আগামী শুকনো মৌসুমেই খুব দ্রুততার সঙ্গে এই তিস্তা মহাপরিকল্পনা কাজ শুরু করবেন। গত বছরের 2 আগস্ট রংপুর জেলা স্কুল মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন রংপুরের মানুষের দীর্ঘদিনের দাবি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে তার সরকার। আমাদের তিস্তা মহাপরিকল্পনা সেটাও আমরা বাস্তবায়ন করব। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। নেত্রকোনায় পাচারকালে ট্রাক সহ 200 বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়েছে। তবে পালিয়ে গেছেন চালক ও হেলপার। পুলিশ জানায় একটি ট্রাকে করে ভারত থেকে অবৈধভাবে আনা চিনি রাজধানীর দিকে নিয়ে যাচ্ছে এমন খবরে গত রাতে কলমাকান্দা উপজেলার স্টেডিয়াম সড়কে অভিযান চালানো হয়। এ সময় 200 বস্তায় ভর্তি প্রায় 10 টন চিনি সহ ট্রাকটি জব্দ করা হয়। তবে ট্রাক স্টার্ট রেখেই পালিয়ে যায় চালক ও হেলপার। দেখছেন বাংলার সময়। গবেষণায় প্লাস্টিকের তৈরি কাপে মিলেছে ক্ষতিকর ভারী ধাতু। এতে মানবদেহে সৃষ্টি করতে পারে ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধি। সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। জুয়েল মৃধার পাঠানো তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে প্রতিবেদন।
সিঙ্গেল ইউজ বা একবার ব্যবহার উপযোগী প্লাস্টিকের কাপের ব্যবহার সর্বত্র। চায়ের দোকান থেকে শুরু করে অফিস, রেস্টুরেন্ট সহ প্রায় সব জায়গায় পানীয় পরিবেশনে ব্যবহৃত হয় এই পণ্য। সম্প্রতি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক বের করেছেন এই প্লাস্টিক কাপের ক্ষতিকারক দিক। তাদের মতে কিডনি, ফুসফুস, লিভার ক্যান্সারের মতো মারাত্মক রোগ সৃষ্টিকারী ভারী ধাতুর উপস্থিতির প্রমাণ মিলেছে গবেষণায়, যা প্লাস্টিক কাপ থেকে খুব সহজে পানীয়র মাধ্যমে প্রবেশ করে মানবদেহে। গবেষকরা জানান, যশোর শহরের বিভিন্ন দোকান থেকে পূর্ণ ব্যবহারযোগ্য পলিস্টাইরিন প্লাস্টিকের তৈরি একবার ব্যবহার উপযোগী 20টি কাপ নমুনা হিসেবে সংগ্রহ করা হয়। পরে সেগুলো পরীক্ষা করে প্রমাণ মেলে 17টি ভারী ধাতুর উপস্থিতি। সবচেয়ে বেশি রয়েছে কপার, লেড, ক্রোমিয়াম এবং ক্যাডমিয়াম। আমরা এখন প্রচুর ক্যান্সারের রোগী আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই অভ্যাসগুলোর কারণে কিন্তু ক্যান্সার হচ্ছে। গবেষণায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সঙ্গে অংশ নেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা। সময় সংবাদ, যশোর। দেখছেন বাংলার সময়। ঈদের ছুটি শেষ হলেও কক্সবাজারে এখনও ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। সাগর তীরে শুধু মানুষ আর মানুষ। বালিয়াড়ি আর উত্তাল সাগরের ঢেউয়ে মেতেছেন তারা। সমুদ্র সৈকতে যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। বালিয়াড়ি থেকে শুরু করে নোনাজল, সবখানে কানায় কানায় পূর্ণ। ঈদের ছুটি কাটাতে বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকতে ছুটে এসেছেন তারা। উপভোগ করতেছি, অনেক ভালো লাগছে। ঈদের সময় এসে খুব রিল্যাক্স ফিল করতেছি। বাচ্চা নিয়ে আসছি আমরা ঘুরতে, খুব ভালোই লাগতেছে আমাদের। সৈকতে রয়েছে 500-এরও বেশি ফটোগ্রাফার, 26টি ঘোড়া, অর্ধশত বিচ বাইক ও 30টির বেশি জেটস্কি। পর্যটকের চাপে চাঙ্গা তাদের ব্যবসা। এদিকে উত্তাল সমুদ্র স্নানে বিশেষ সতর্কতা অবলম্বন করছে লাইফগার্ড কর্মীরা। আমরা পানিতে আমাদের একটা টিম রাখছি, উপরে একটা টিম আমাদের বহর রয়েছে। পর্যটন সংশ্লিষ্টরা জানিয়েছে, কক্সবাজার সমুদ্র সৈকতে লাখো পর্যটকের সমাগম হয়েছে। সাগর তীরে চলছে আনন্দ আর হৈহুল্লোড়, আর তাদের নিরাপত্তায় সর্বোচ্চ সজাগ রয়েছে ট্যুরিস্ট পুলিশ ও জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৃষ্টি আর ঢলের পানিতে ভাসছে সিলেট সুনামগঞ্জ। স্রোতে ভাঙছে বসত ভিটা, হাঁটু পানি হাসপাতালে। 8 জুলাই পর্যন্ত সিলেট বিভাগে স্থগিত এইচএসসি পরীক্ষা। এবং 2 দিনের সফরে কাল ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিল্লি বেইজিং সফর ঘিরে আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। স্বপ্ন পূরণের আশায় নদী পারের মানুষ। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আপনাকে ধন্যবাদ। সন্ধ্যার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।